ট্রাম্পের যুদ্ধবিরতি নাকচ করে কিসের প্রস্তুতি নিচ্ছে ইরান? এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান, চীন, রাশিয়ার দ্বিপক্ষীয় শক্ত প্রতিরোধ। ইউরোপ জুড়ে দাবানলের ভয়াবহতা, ঘরছাড়া লাখো মানুষ। চীনের নতুন উদ্যোগে কি ঠান্ডা হবে যুক্তরাষ্ট্র ইরান? ইয়েমেনে সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর নিরাপত্তার প্রশ্নে কোনোভাবেই ছাড় দিতে রাজি নয় তেহরান। অন্যদিকে টানা 13 রাত ধরে চলা মার্কিন বিমান হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি প্রশাসন। বড় ধরনের হামলা হলে সরাসরি তেল আবিবকে লক্ষ্যবস্তু করা হবে। লোহিত সাগরে বিশাল নৌ অবরোধের হুমকিও দেওয়া হয়েছে। সব মিলিয়ে হরমুজ আধিপত্যের এই লড়াইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন বাড়ছে মহাপ্রলয়ের সংকেত। বিশ্ব বাণিজ্য আর জ্বালানি সরবরাহের প্রধান এই রুটের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করেছে তেহরান। খবর নিউ ইয়র্ক টাইমসের। হোয়াইট হাউস থেকে ইরাকি প্রধানমন্ত্রীর বয়ে আনা কূটনৈতিক বার্তা তেহরানের দরবারে পৌঁছাতেই লাল ফিতায় আটকে গেল বিশ্ব শান্তির আশা। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার নীতিতেই অনড় ইরান। টানা 13 রাতের মার্কিন বিমান হামলার জবাবে এবার সরাসরি তেল আবিব এবং লোহিত সাগরে বিশাল নৌ অবরোধের কড়া হুমকি দিয়েছে ইরানি প্রশাসন। ফলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের প্রধান এই রুট ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা। ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের একমাত্র আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের উদ্বেগের কোনো সমাধান না থাকায় তেহরান সেটি প্রত্যাখ্যান করেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন আলী আল জাইদি। এদিকে নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলা চালায় তাহলে সংঘাত আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানি কর্মকর্তাদের দাবি, এমন পরিস্থিতিতে তেহরান ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্যবস্তু করতে পারে। পাশাপাশি ইরানের সশস্ত্র গোষ্ঠীকে বাব আল মানদেব প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত করার আহ্বান জানানো হতে পারে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, টানা 13 রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, এসব হামলায় এখন পর্যন্ত 53 জন নিহত এবং 592 জন আহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিষয়টি ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে ইরানের 6 প্রদেশে হামলার প্রতিবাদে কুয়েতে থাকা আলী আল সালেম বিমান ঘাঁটির একটি বিশাল গোলাবারুদের গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এর পাশাপাশি জর্ডান ও কাতারে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তারা। গত 8 জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গত মাসে হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আর বহাল নেই। এরপর থেকেই দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং পাল্টাপাল্টির সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের সংকট আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইমাম শরীফ, কালবেলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকি ও মনস্তাত্ত্বিক যুদ্ধকে তোয়াক্কা না করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অনড় তেহরান। ওয়াশিংটনের একতরফা চাপ মোকাবিলায় এবার বেইজিং আর মস্কোকে সঙ্গে নিয়ে শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে দেশটি। অন্যদিকে ইরানকে অস্ত্র না দেওয়ার দাবি তুলে ধরে শি জিনপিং ও পুতিনকে আবারও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের একক মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরান, চীন, রাশিয়ার এই অনড় অবস্থান বিশ্ব রাজনীতিতে কোন নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসংলগ্ন বার্তা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধকে তোয়াক্কা না করে তেহরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় অনড়। ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া বল প্রয়োগের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান যেমন প্রতিরোধ গড়ে তুলছে, তেমনি বেইজিং ও মস্কোর স্বাধীন কূটনৈতিক কৌশল মধ্যপ্রাচ্যে একক মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে তার দাবি, তেহরান আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিয়ে আলোচনায় অংশ নিচ্ছে। এই তথ্য উঠে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সামনে এখন দুইটি পথ খোলা রয়েছে, একটি সমঝোতার, অন্যটি আরও কঠোর ও ব্যাপক সামরিক হামলার। ট্রাম্পের দাবি, প্রায় 2 সপ্তাহ ধরে চলা মার্কিন অভিযানের পর ইরান এখন আলোচনায় অনেক বেশি আন্তরিক হয়েছে। যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপের জন্য প্রস্তুত থাকলেও আলোচনার ফলাফল দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি আবারও স্পষ্ট করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে যায়, সেটিই হবে যুক্তরাষ্ট্রের রেড লাইন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় সামরিক অভিযান নিয়ে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তাদের দাবি, ট্রাম্প একটি বড় আকারের সামরিক হামলার পরিকল্পনাও বিবেচনা করছেন। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে উত্তেজনা কমেনি। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইরানি হুমকি ঠেকাতেই তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে ইরানকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয় নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। তার দাবি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে আশ্বস্ত করেছেন তারা ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করবেন না। ট্রাম্পের দাবি, বেইজিং সফরের সময় শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছিলেন, কোনো পরিস্থিতিতেই চীন ইরানকে অস্ত্র দেবে না। একই ধরনের আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সতর্ক করে বলেন, রাশিয়া বা চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে সেটি তাদের নিজেদের জন্য ভালো হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে নয়, ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে। পরে সেই অস্ত্র কিভাবে ব্যবহার হয় সে বিষয়ে ওয়াশিংটনের কোনো নিয়ন্ত্রণ থাকে না। টানা সামরিক চাপ, পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক তৎপরতার মধ্যেও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না তেহরান। ওয়াশিংটন হুমকি আর মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করলেও তেহরান, বেইজিং, মস্কোর অক্ষ বিশ্ব রাজনীতিতে মার্কিন দাদাগিরিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তীব্র তাপপ্রবাহ আর দীর্ঘ খরার কারণে ইউরোপ জুড়ে এখন ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। ফ্রান্স ও স্পেনের বিস্তীর্ণ বনাঞ্চল গ্রাস করছে আগুনের লেলিহান শিখা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দাবানলের হাত থেকে বাঁচতে দুই দেশ থেকে এরই মধ্যে 2,20,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফ্রান্সে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, আর পরিস্থিতি সামাল দিতে স্পেনে জারি করা হয়েছে জরুরি অবস্থা। জলবায়ু পরিবর্তনের এই চরম পরিণতি আর দাবানলের ধ্বংসযজ্ঞ নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইউরোপ জুড়ে দাবানলের ভয়াবহতার মধ্যে ঘর ছাড়া হয়েছে লাখো মানুষ। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ আর খরার মধ্যে এবার ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। একের পর এক বনভূমি গ্রাস করছে আগুন। ফ্রান্স ও স্পেনে দ্রুত ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 2,20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে, এমন তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। বোর্দোর কাছে নতুন করে প্রায় 60,000 মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দেশটিতে মোট সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় 2 লাখে। দাবানলে পুড়ে গেছে 19,000 হেক্টরেরও বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমে 3টি পৃথক দাবানল একত্রিত হয়ে বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। এখন পর্যন্ত 25,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আরও প্রায় 40,000 মানুষকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, আবহাওয়া অনুকূলে না এলে আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও স্পেনে অগ্নি নির্বাপক বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে। সহায়তায় এগিয়ে এসেছে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াও।
বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দীর্ঘ খরা ও অতিরিক্ত তাপমাত্রা ইউরোপের বনাঞ্চলকে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকির মুখে ফেলেছে। ফলে সামান্য একটি আগুনও মুহূর্তের মধ্যেই ভয়াবহ দাবানলের রূপ নিচ্ছে। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের উত্তাপ কমাতে এবার যৌথ কূটনৈতিক প্রচেষ্টায় নেমেছে পাকিস্তান ও চীন। সংঘাত এড়িয়ে দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইসলামাবাদ, যাতে রয়েছে বেইজিংয়ের প্রত্যক্ষ সমর্থন। তবে লোহিত সাগর ও হরমুজ প্রণালীর অস্থিতিশীলতা এই মধ্যস্থতার পথকে করে তুলেছে বেশ জটিল। আঞ্চলিক শান্তি ফেরাতে বেইজিং ও ইসলামাবাদের এই উদ্যোগ কি পারবে সংকট নিরসন করতে? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে টানা কয়েক মাসের সংঘাতের মধ্যেই আবারও শুরু হয়েছে নতুন কূটনৈতিক তৎপরতা। যুদ্ধের উত্তাপ কমিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। আর এই উদ্যোগের পেছনে রয়েছে চীনের সক্রিয় সমর্থন। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনের ইসলামাবাদ সফরকে ঘিরেই প্রাথমিক আলোচনা শুরু হয়। গত 10 দিনের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় পাকিস্তান সফরে তিনি পাকিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তা ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। রয়টার্সের 3টি সূত্রের দাবি, প্রায় 5 মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর পথ খুঁজছে ইসলামাবাদ। তবে এই উদ্যোগের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লোহিত সাগরে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সাম্প্রতিক তৎপরতা। সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ওই সশস্ত্র গোষ্ঠী। পাশাপাশি সৌদি আরবের 2টি তেলবাহী জাহাজে হামলার দাবিও করেছে তারা। এতে একদিকে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাকিস্তান চাপের মুখে পড়েছে, অন্যদিকে বেইজিং কূটনৈতিক উদ্যোগ সফল করার দায়ও বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে চীন সফরে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। একজন পাকিস্তানি কর্মকর্তা জানান, ইরানের সামরিক তৎপরতা এবং হরমুজ প্রণালীর অস্থিতিশীলতা সরাসরি চীনের অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে লোহিত সাগরে উত্তেজনা বাড়লে বেইজিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথও ঝুঁকির মুখে পড়বে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান সহ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করছে তারা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার কথাও জানিয়েছে বেইজিং। বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি ইরানের রপ্তানি করা অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা। পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমেও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বেইজিং। গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা শেষ পর্যন্ত ভেঙে যায়। পাকিস্তানের কর্মকর্তাদের মতে, নতুন করে আলোচনা শুরু করতে হলে আগে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধ করতে হবে। এই বার্তা ইতোমধ্যেই তেহরানের কাছে পৌঁছে দিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ও লোহিত সাগরকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেও নতুন এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে একটি সুযোগ তৈরি করেছে। এখন নজর একটাই, এই উদ্যোগ কি আবার যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবে, নাকি সংঘাত আরও বিস্তৃত হবে? ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর কাছে গোপনে সেনা, স্বর্ণ, ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম পাঠানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। পশ্চিমা সংবাদ মাধ্যমের দাবি, মার্কিন হামলার মুখে লোহিত সাগরের বিশাল নৌ অবরোধ সৃষ্টির কৌশল হিসেবেই তেহরানের এই তৎপরতা। যদিও এসব দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানি প্রশাসন। লোহিত সাগরের নিরাপত্তা আর বৈশ্বিক জ্বালানি রুটের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। লোহিত সাগরে কি নতুন সংঘাতের ইঙ্গিত? আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। এবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর কাছে সেনা, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। বিশ্লেষকদের আশঙ্কা, এর মাধ্যমে লোহিত সাগরের নিজেদের কৌশলগত প্রভাব আরও শক্তিশালী করতে চাইছে তেহরান।
রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 জুলাই একটি বিশেষ ফ্লাইটে ইরান থেকে ইয়েমেনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সদস্য ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়। দুটি ইরানি সূত্রের দাবি, ওই ফ্লাইটে 10 থেকে 21 জন IRGCর সদস্য ছিলেন, যাদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারও ছিলেন। বিমানটি প্রথমে রাজধানী সানায় অবতরণের কথা থাকলেও হামলার কারণে শেষ পর্যন্ত হোদেইদা বন্দরে নামে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা ও যুদ্ধ প্রশিক্ষণ দিতেই এসব কমান্ডারকে পাঠানো হয়। একই সঙ্গে তাদের কার্যক্রমে অর্থায়নের জন্য বিমানে স্বর্ণও পাঠানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও এর আগেও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে গোষ্ঠীটির এক গণমাধ্যম কর্মকর্তা অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার দাবি, ওই ফ্লাইটের সব যাত্রী ছিলেন বেসামরিক নাগরিক। এদিকে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্লাইটটি ইয়েমেনে পৌঁছানোর 3 দিন পরই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ অবরুদ্ধ করার প্রস্তুতি নিতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে নির্দেশ দেয় ইরান। শর্ত ছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে তারা যেন ওই নৌপথে চাপ সৃষ্টি করে। এর কিছুদিন পরই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় গোষ্ঠীটি। তাদের দাবি, সানার বিমানবন্দরে হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবিও করে তারা। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি দাবি করেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী IRGCর সদস্য ও সামরিক সরঞ্জাম ইয়েমেনে পৌঁছেছে। একই দাবি করেছেন নিরাপত্তা বিশ্লেষক মুজাহেম আল সালুম। তার মতে, ওই ফ্লাইটে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশও ছিল, যা লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে ইরান বলছে, ওই ফ্লাইটের উদ্দেশ্য ছিল কেবল ইয়েমেনি প্রতিনিধি দল ও চিকিৎসা শেষে ফেরা নাগরিকদের দেশে ফিরিয়ে আনা। কিন্তু রয়টার্সের একাধিক সূত্রের দাবি, একই বিমানে IRGCর কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং সামরিক সরঞ্জামও পাঠানো হয়। এমন দাবির মধ্যেই লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, অভিযোগগুলো সত্য হলে শুধু ইয়েমেন নয়, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথেও উত্তেজনা বাড়তে পারে। রাসিব মোস্তফা, কালবেলা।